যদি আজকে রেখে আসতাম তাহলে হয়তো তোমার বোনকে ওরা প্রাণেই মেরে ফেলতো। তোমার নিজেরই তো বোন নাকি? হ্যাঁ, তুমি কি কখনো ওর হাতে রাখিও পরনি? নাকি কখনো ভাই ফোঁটা নাও? কখনো ছোটবেলায় তোমার দিদি তোমার দেখাশোনা করেনি? কিচ্ছু মনে পড়ছে না তোমার? বলো, উত্তর দাও, বলো, উত্তর দাও। দিদি ভাই, মা ওই মিলি নিজের রান্নাটা উনুনে করে খেয়ে নিচ্ছে। আমি কি করব? মামিমা, আমরা শুধু এটাই বলতে চাই যে দেখুন, উনুনে রান্না করা আর খাওয়া দুটোই অসুবিধা না? চোখে অনেক ধোঁয়া যায়, তো অসুবিধা হবে তো দিদির। তাহলে কি আমরা নিরামিষ খাবার বানিয়ে দিতে পারি দিদিকে, যদি আপনি বলেন? এই বাড়িতে তো তোমরা সবাই অধর্ম করিয়েই ছাড়বে দেখছি। আবার জিজ্ঞেস করছো দিতে পারবে কিনা? না, পারবে না। আরে সবে তোর স্বামী মারা গেছে, এখন ওর অসহ্য পালন করা উচিত। শ্রাদ্ধের কাজও শেষ হয়নি আরো বাপের বাড়ি চলে এসেছে। আর এখন সাত্বিক খাবারই বা কেন খাবে? ও শুধু ফলাহার করবে আর জল খাবে। চালের একটা কণা মাত্র ওর পেটে যাওয়া উচিত নয়, এটাই আমাদের বাড়ির নিয়ম। আর বৌদি, ও তোমার নিজের মেয়ে বলে কি তুমি এই বাড়ির নিয়ম কানুনও বদলে দেবে? ও আমার মেয়ে ঠাকুরজি, কিন্তু এখনো অবধি আমি ওর সঙ্গে একটা কথাও বলিনি। এই বাড়িতে যা নীতি নিয়ম চলে সেই নিয়মের পালন ওকেও করতে হবে। ও খালি ফলমূলই খাবে, রান্না করা খাবারও খাবে না, যতই ওর সাত্ত্বিক হোক না কেন। 12-13 দিন ধরে কেউ ফল খেয়ে কি করে বেঁচে থাকবে? স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে এই সমস্ত কিছু করতে হয়। আর তার শরীরের কি? তার কি হবে কাকিমা? তোমরা দেখোনি ওর শরীর কতটা দুর্বল হয়ে পড়েছে? এমন মনে হচ্ছে যদি একবার ধাক্কা দেওয়া হয় এক্ষুনি পড়ে যাবে। আর শুধু ফল খেতে থাকলে অ্যাসিডিটি হয়ে যাবে, শরীর আরো খারাপ হয়ে যাবে, উঠে দাঁড়াতেও পারবে না ও। এত কষ্ট ও কি করে সহ্য করবে আমি তো বুঝতে পারছি না। জেঠিমা, ওই নিরামিষ সবজি আর ভাত তো ও খেতেই পারে নাকি? যদি সেটাও না হয় তাহলে তো মালসা পুড়িয়ে তো খেতেই পারে, তাতে হলুদ, মশলা, নুন কিচ্ছু থাকে না। যদি ও এই বাড়িতে থাকতে চায় তো এই বাড়ির লোক যা নিয়ম বলবে সেটাই ওকে পালন করতে হবে। আর ওসব সাত্বিক টাত্বিক বলে কিছু হয় না। এবার কি বাড়ির নিয়ম কানুনও তোমাদের মতে চলবে নাকি? ও শুধু ফলাহার করবে আর জল খাবে, আমাদের পরিবারের এটাই নিয়ম, আর ওকে সেটা মানতে হবে। আচ্ছা পিসিমণি, যখন তোমার স্বামী তোমায় ছেড়ে চলে গেছিল তখন তুমি কি করেছিলে? কি খেতে তুমি? না, আসলে রীতি রেওয়াজ নিয়ে তোমার শ্রদ্ধা দেখে আমার আসলে মনে একটু প্রশ্ন জাগলো। তোর এত সাহস যে তুই আমার স্বর্গত স্বামীকে এসবের মধ্যে টানছিস? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির নিয়ম কানুন একদম আলাদা। আমার শ্বশুর বাড়িতে সাত্ত্বিক আহার করার নিয়ম আছে, আর আমি সেটাই করতাম।
কিন্তু তার মানে তো এটা নয় যে আমার বাপের বাড়ির নিয়ম কানুনও একই রকম হবে আর এই বাড়িতে ও সব চলবে না। ওকে ফলাহারি করতে হবে যতক্ষণ পর্যন্ত শ্রাদ্ধ না হয়। কথাটা বুঝতে পেরেছিস? এসব ঘরের আলাদা আলাদা রীতি রেওয়াজ তো মানুষই তৈরি করেছে, তাহলে সেগুলোর পালনও পরিস্থিতির ওপর ভিত্তি করে তবেই করা উচিত। তুই এই জ্ঞানের কথা অন্য কোথাও গিয়ে শোনা, আমাকে শোনাতে যাস না। আমাদের পরিবারের নিয়ম কানুন আলাদা, আর তুই এই নিয়ে কোনো প্রশ্ন করবি না। এত নির্লজ্জ মেয়েটা কিছুই তো জানে না, ব্যাস এলো জ্ঞান দিতে। তোমার মাও বিধবা ধর্ম ঠিক করে পালন করেনি, সেই জন্যই তো আমাদের বাড়ির মেয়েকেও সেই ধর্ম পালন করতে দেবে না। তাই নাকি কাকিমা? তুমি কি করে জানলে যে আমার মা বিধবার সংস্কার ঠিক মতো পালন করেছিল কিনা? তোমাকে দেখে, না হলে তো তুমি জানতে যে কি করতে হয়। আরে বেকার নিয়ম কানুনগুলো মেনে কি বা লাভ হবে বলুন তো ছোট মামি? কি বললে? এই সমস্ত কিছু বেকার? মানে এই সমস্ত কিছুর কোনো গুরুত্ব নেই? না মা, আমি এটা বলছি না যে তোমাদের কথার মূল্য নেই। সময়ের সাথে সাথে এই নিয়মকানুন মানার জন্য যদি কোনো মানুষের শরীর খারাপ করে, তাহলে এই সমস্ত নিয়মকানুন মেনে কি হবে? এগুলো তো আমাদের সবার সুখ আর শান্তির জন্যই করা হয়, বলো না মা? বড় বৌদি, আমি তোমাদের সবাইকে জানিয়ে দিই, আমি কোনো সাত্ত্বিক রান্না এখনো করিনি। উনুনে জল ঢেলে দিয়েছি। যদি এই বাড়ির নিয়ম ফল খাওয়াই হয়ে থাকে তাহলে আমি সেই নিয়মই পালন করব। তোর মাথায় এখন খাওয়া দাওয়ার কথা আসছেই বা কি করে? এই বয়সে নিজের স্বামীকে খেয়ে নিলি, শ্বশুর বাড়ি থেকে গলা ধাক্কা খেয়েছিস, আর তোর মাথায় এখন খাওয়া দাওয়ারের চিন্তা ঢুকেছে? যদি আমি তোর জায়গায় হতাম না, তাহলে এতক্ষণে আমার স্বামীর চিতায় জ্বলে নিজের প্রাণ দিয়ে দিতাম। তোর মা নিজে কিভাবে নিয়ম কানুন পালন করেছিলেন তোর মনে নেই? শুধু ফলাহার করতেন আর জল খেতেন। তাহলে তুই করতে পারবি না কেন? আমার কোনো কিছু খাওয়ার কোনো ইচ্ছে নেই, আমি নির্জলা উপোসও করতে পারি। আমরা বলেছি তোকে নির্জলা উপোস করার জন্য। আমি নিজে বলছি, আমি এখানে এই পরিবারের কোনো নিয়ম কানুন ভাঙতে আসেনি। আসলে বৌদিরা আমাকে বলল যে আমি যদি চাই তাহলে নিজের জন্য সাত্ত্বিক রান্না করে নিতে পারি, সেই জন্যই ব্যবস্থা করছিলাম। কিন্তু যেই আমি তোমাদের কথা শুনতে পেলাম, আমি উনুনে জল ঢেলে আগুন নিভিয়ে দিয়েছি। মা, তুমি একদম চিন্তা করো না। আমি তো এটা বুঝতে পারছি না, শ্বশুর বাড়ি ছেড়ে তোর এখানে আসার দরকারটা কি হলো? স্বামী মারা গেল তার একদিনের মধ্যেই তুই এখানে চলে এলি? এতদিন তো ওখানে পড়েছিলি। মা, তুমি আসলে নিজের চোখে দেখোনি তো যে ওর শ্বশুর বাড়ির লোক কিরকম ব্যবহার করছিল ওর সাথে? তাই জন্যই হয়তো এসব বলতে পারছো। যদি তুমি নিজের চোখে দেখতে তাহলে তোমারও একইভাবে খারাপ লাগতো। কিন্তু একটা কথা আমি সবাইকে পরিষ্কার বলে দিচ্ছি যে দিদি ভাই শুধু ফল খেয়ে থাকবে না। এবার যদি এই কথাটা নিয়ে তোমাদের আমার ওপর রাগ দেখাতে হয় তাহলে দেখাও, তাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমার বিবেক আমাকে সেই অধিকার দেয় না। আমরা এখন এখানে বসে সুস্বাদু খাবার খাবো, আর দিদি, যার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, সে আমাদের সামনে এভাবে ক্ষুধার্ত থাকবে? এটা তো হতে পারে না মা। আর শুধু কি ফলাহার করলেই ওর নিজের স্বামীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এসবের প্রমাণ পাওয়া যাবে? আর আমরা তো সবাই সেটা শুনলাম একটু আগে যে ওর স্বামী শুধুমাত্র প্রথম দিকে ওকে ভালোবাসত, আস্তে আস্তে সে সবকিছু ভুলে গেল। এমনকি ওকে নিয়ে একটু চিন্তাও করতো না। তাহলে এখন এত লোভ দেখানো কিসের? আর তোমরা তো ওর শ্বশুরবাড়ির অমানবিক অত্যাচারের ব্যাপারে কিছুই জানো না, আর তার উপর সেটা জানার কোনো চেষ্টাও করো না। প্রয়োজনও নেই আমাদের এই সব কিছু জানার। আমরা জানি যে রাকেশের মতো ছেলে কেমন হয়, তাই তো বিয়ে দিতে রাজি হয়নি। কাকিমা, আমি মানছি ওর ভুল হয়েছে, আর মানুষের দ্বারাই তো ভুল হয়। আর ও নিজের ভুলের শাস্তিও পেয়ে গেছে। নিজের ভুলের প্রায়শ্চিত্ত ওকে একাই করতে হচ্ছে। তোমাদের তো কোনো রকম অসুবিধে পড়তে হচ্ছে না। তোমাদের জীবন তো সেরমই চলছে যেমন চলছিল, কিছুই আটকে যায়নি তোমাদের জীবনে।
তাহলে তোমরা সবাই মিলে ওর খুশি কেড়ে নিতে কেন এত ব্যস্ত? এত সাহস হয় কি করে তোমার? এখনো ওর পক্ষ নিয়ে কথা বলছো? ও আমাদের পরিবারের মেয়ে, ওকে কিছু বলার অধিকার আমাদের নেই? দিদি ভাই যার নিজের মেয়ে সে তো কিছু বলছে না, তাহলে তোমাদের এত মাথা ব্যথা কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আর মা মা এই জন্য কিছু বলছে না কারণ সে ভিতর ভিতর নিজের মেয়ের অবস্থা দেখে একদম ভেঙে পড়েছে। কিন্তু সেটা তুমি বুঝতে পারবে না কাকিমা, কারণ তুমি তো কোনো মেয়ের মা নও, তাই না? এই মেয়ে, তোমরা সবাই আমার জন্য নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করা বন্ধ করো। ছোট বৌদি, তোমার কোনো প্রয়োজন নেই আমার হয়ে এত ঝগড়া করার। আমি বললাম তো আমার কোনো কিছু খাওয়ার প্রয়োজন নেই আর কোনো ইচ্ছেও নেই। শুধু শুধু আমি হাত জোড় করছি, তোমরা এসব ঝামেলা বন্ধ করো। এটা তুমি কি কথা বলছো মিলি দিদি? ইচ্ছে নেই মানে? খেতে তো তোমাকে হবে। তুমি নিজেকে আয়নায় দেখেছো? কত দুর্বল হয়ে গেছো তুমি, মুখটাও কেমন শুকনো হয়ে গেছে তোমার। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে কে তোমাকে দেখবে তুমি বলো? তোমাকে তো নিজের খেয়াল রাখতে হবে না, সবকিছু নিজেকেই করতে হবে। তুমি কিছু খেয়ে নাও না। হ্যাঁ দিদি ভাই, শোনো, তোমার এই দুই বৌদি তোমার থেকে বয়সে বড়, আর আমি সম্পর্কে বড়। কিন্তু এই ছোট আমাদের অহনা, ও আমাদের থেকে বয়সের সম্পর্কে হয়তো সবচেয়ে ছোট, কিন্তু বুদ্ধি বিবেচনায় সবচেয়ে বড়। তাই তুমি আমাদের কথা শোনো। শ্রাদ্ধ অনুষ্ঠান হওয়া অবধি তুমি নিরামিষ খাবারই খাও, মাত্র কয়েকটা দিনের জন্য, ব্যাস। তারপর থেকে আমাদের মধ্যে কেউ না কেউ রান্না করবে। মিতা দিদি, দিদি ভাইয়ের জন্য আমি নিজের হাতে সাত্ত্বিক নিরামিষ খাবার বানাবো। আর সেটা নিয়ে যদি কারোর অসুবিধে থেকে থাকে তাহলে তারা ব্রাহ্মণকে ডাকতে পারে। আমি তোমাদের সবার সামনে তাকে জিজ্ঞেস করব যে আমরা যেটা ভাবছি সেটা ঠিক না ভুল। কিন্তু আমি নিজের চোখের সামনে দিদি ভাইকে এইভাবে ক্ষুধার্ত দেখতে পারবো না। দিদি ভাই তো বলতে গেলে আমারই বয়সী। এত অল্প বয়সে ওর সাথে এই দুর্ঘটনা ঘটে গেছে, তারপর এখন যদি ওর খাওয়া দাওয়াতেও বাধা নিষেধ পড়ে যায় তাহলে তো ওর বাঁচাই মুশকিল হয়ে যাবে। এমনটা তো হতে পারে না। ছোট বৌমা, তুমি এই ব্যাপারে একটু বেশি কথা বলছো। আমি কিন্তু তোমাকে এই ব্যাপারে কথা বলতে না করেছিলাম। মা তুমি একদম চিন্তা করো না, আমি শুধু ফলই খাবো আর কিচ্ছু খাবো না। কেউ আমাকে কিচ্ছু খাওয়াতে পারবে না, আমি কথা দিচ্ছি। আর একদিকে ভালোই হলো, রান্না বান্না করার ঝামেলাই শেষ। তোমরা ঠিক যেমনটা চাইছো তেমনটাই হবে। এই বাড়িতে থেকে সারা জীবন শোক পালন করতে পারবি না তুই। এই বাড়িতে থাকা আর খাওয়ার জন্য তোকে বাড়ির কাজকর্ম করতে হবে। হ্যাঁ মা, বলো না কি করতে হবে আমাকে। বৌমাদের সাহায্য কর রান্নায়। মা, তার কোনো প্রয়োজন নেই। আমরা চারজন বৌমা যথেষ্ট রান্নাঘরের কাজ সামলানোর জন্য। তাহলে ও দৈনন্দিন কাজগুলো করবে, ঘর ঝাড় দেবে, মুছবে, টুকু তো করতেই পারে, তাই না? বিধবা মেয়ে, কাজকর্ম করলে মন মেজাজও ভালো থাকবে। অলস মস্তিষ্ক মানেই শয়তানের কারখানা। আমি চাই না কেউ কখনো এই পরিবারের নামে কলঙ্ক রটাক। ঠিক আছে পিসিমণি, তোমরা যেমনটা চাইছো আমি একদম তেমনটাই করব। দেখ মিলি, তোর কাকাও সংসার চালানোর খরচা দেয়, তো ওরও অধিকার আছে এই বিষয়ে বলার। আর বাড়ির একজন সদস্য বাড়লে খরচাও তো বাড়বে। কিছু একটা থেকে তো খরচা কমাতেই হবে। তাহলে এক কাজ করা যাক, কাজের লোকগুলোকে ছাড়িয়ে দিই। এমনিতেও ওরা শুধু ঘরদড়ি পরিষ্কার করে, তাই তুইও ঘরদড়ি পরিষ্কার করবি, ঠিক আছে? মা, তুমি এখনো চুপ করে থাকবে? তুমি কি কিচ্ছু বলবে না? এমনিতেও তুমি কি বা বলবে, কারণ তুমি তো নিজেই এই কথাটা তুলেছো, তাই না? কিন্তু একবার ভেবে দেখো তো, তোমার মেয়ে কি এই মুহূর্তে কিছু করার পরিস্থিতিতে আছে?
কাজকর্ম করলে মন শান্ত হয় ছোট বৌমা। কিন্তু তার মানে তো এটা নয় মা যে তুমি বাড়ির কাজের লোক ছাড়িয়ে দিয়ে নিজের বাড়ির মেয়েকে কাজে লাগাবে। এটা তো অন্যায় মা। দিদিকে অপমান করা হচ্ছে সেটা তো তুমি দেখতে পাচ্ছ মা। মা তুমি কি সত্যি বুঝতে পারছো না? আর যার যেরকম ভাগ্য, এটা তো এই বাড়ি ছাড়ার আগে ওর ভাবার দরকার ছিল। আমি কি বলেছিলাম রাকেশের সঙ্গে পালিয়ে যেতে? যদি আমাকে সুযোগ দিত তাহলে কোনো ভালো পরিবারের সঙ্গে ধুমধাম করে ওর বিয়ে দিতে পারতাম। এই অপমানের সুযোগও নিজেই দিয়েছে সবাইকে। আমার মুখে কালি লেপে দিয়ে ও চলে গিয়েছিল সেদিন। সেই ব্যাপারটার জন্য আমি ওকে কোনোদিন ক্ষমা করব না। আজ থেকে তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব মা। যদি শ্বশুর বাড়িতে থাকতাম তাহলে তো কাজ করতে হতো। কাজকর্ম না করলে তো আর কেউ এমনি খেতে দেবে না। করে নেব আমি এ বাড়ির সব কাজ। তুমি এ বাড়ির সব কাজের লোকেদের আসতে বারণ করে দাও, আমি ওদের সব কাজ করে দেব। কিছু টাকাও তো তোমাদের বাঁচবে, তাই না? ঠিক আছে পিসিমণি, কাকিমা, এখন সব ঠিক আছে তো? তোমরা ঠিক যেমনটা চাইছো আমি ঠিক তেমনটাই করব। দিদি 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 শোনো শোনো, কি হয়েছে বল? একটা নিউজ আছে। আমাদের প্ল্যানটা খুব ভালো মতো কাজ করছে। আমি এইমাত্র দিদিভাইকে নিচের ঘরে শুইয়ে এসেছি, আর মা সবার থেকে লুকিয়ে দিদিভাইয়ের ঘরের দিকেই যাচ্ছে। মা ভেবেছে আমরা কেউ জেগে নেই, আমরা সব ঘুমিয়ে পড়েছি। তাই মা না পা টিপে টিপে দিদিভাইয়ের ঘরের দিকে যাচ্ছে যাতে কেউ না জানতে পারে। আরে বাহ, তুই তো ঠিক কথা বলেছিস সহনা। হ্যাঁ, আর না তো কি, আমি তো মাকে খুব ভালো মতো চিনতে শিখেছি, তাই আমার কথা ঠিক হবেই। আমার শাশুড়ি মায়ের আসল রূপটা আমি দেখেছি। হ্যাঁ, মা তার মেয়ের উপর রেগে আছে, কিন্তু দিদি ভাইয়েরও তো দোষ আছে বলো। দিদি ভাইও তো এত বছর ধরে মায়ের সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো চেষ্টাই করেনি, তাই না? বাড়ির লোকের অনুমতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করলো। মায়ের ছেলেটাকে পছন্দ ছিল না, তাই জন্যই তো মা আজ অবধি নিজের জেদটাকে ছাড়তে পারেনি। কিন্তু একটা কথা বলবো দিদি, মা ভিতর ভিতর খুব কষ্ট পাচ্ছে নিজের মেয়েকে নিয়ে। আমি বলতাম না তোমাদের, মা না ভিতর থেকে একদম আলাদা, কখনো কাউকে কষ্টে দেখতে পারে না মা। আর তাছাড়া এটা তো মায়ের নিজের মেয়ে বলো। কিন্তু অহনা, দিদিভাই যদি এখনো না ঘুমিয়ে থাকে তাহলে কি হবে? মা হয়তো অন্য কোনো কথাই বলবেন ওর সঙ্গে, দেখে নিস। হ্যাঁ, কিন্তু দিদি আমাদের এই প্ল্যানের ব্যাপারে যেন কেউ কোনো রকম জানতে না পারে। হ্যাঁ, আর কিছুদিন না আমাদের মাকে এভাবেই অন্ধকারে রাখতে হবে যেন আমরা কিছুই জানি না। এরপর দিদি ভাইয়ের প্রতি মায়ের টান যখন আবার বাড়তে শুরু করবে, তখন আমরা বলবো যে দিদি ভাই আর এখানে থাকবে না। ছোট মামা তো আমাদের পাড়াতেই চলে আসবে, তো দিদি ভাই বরং ওনার সঙ্গে গিয়েই থাকবেন, ওনাকেই দেখাশোনা করবেন। আর যদি আমি এমনটা না করেছি না, তো আমার নামও অহনা নয়। মায়ের এই অভিমানটাকে তো আমায় ভাঙাতেই হবে। মায়ের আনন্দেই তো পুরো পরিবারের আনন্দ বলো দিদি। তাই মায়ের খুশির জন্য মায়ের দম্ভকে ভাঙা খুব দরকার। চল গিয়ে দেখে আসি মা কি করছে। হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু সাবধান থাকতে হবে, কোনো যেন শব্দ না হয়, আর যেন কেউ জানতে না পারে যে আমরা লুকিয়ে ওদের দেখছি। আর যদি মা জানতে পারে না, তাহলে ভীষণ অকওয়ার্ড হয়ে যাবে আর নিজেকে সবার সামনে ভাঙতে চাইবে না কখনো। অহনা, তুই চিন্তা করিস না, আমরা একদম শব্দ করব না। শুধু একটা কথা বলবো, এসব দেখে আজ মনটা এত শান্তি পেল, নাহলে তো আমার মনে হচ্ছিল মা হয়তো মিলির মুখটাও কখনো দেখবেন না। জানো তো দিদি, আমি সকাল থেকে দিদিভাইকে এতবার বললাম যে রুটি সবজি খেয়ে নাও, কিন্তু একবার ছুঁয়েও দেখলো না। সকাল থেকে শুধু ফল খেয়েছে। আমার তো সেটাই চিন্তা হচ্ছে যে কালকে সকালে উঠে দাঁড়াতে পারবে কিনা। যাই হয়ে যাক না কেন, কাল আমি নিজের হাতে ওকে খাবার খাইয়ে দেব। যে যাই বলুক, আমার কিচ্ছু যায় আসে না।
মিলি আমার মেয়ের মতো। ও যদি খাবার না খায় তাহলে কি আমার গলা দিয়ে খাবার নামবে? দেখো দিদি, দিদিভাই কেমন ঘুমোচ্ছে। আর দেখো, মাও দিদিভাইয়ের কাছে গেছে। ঠিক বলেছ তুমি বর্দি। আমরা না একটা কাজ করি, আমাদের মধ্যেও কেউ কিচ্ছু খাবে না যতক্ষণ না দিদিভাই কিছু খাচ্ছে। সেটা দেখে যদি দিদিভাই কিছু খেয়ে নেয়, একটু অন্তত খেয়ে নেয়। হ্যাঁ, এটা তো ঠিক বলেছি সহনা, এটাই করি, কিছু খাবো না। হ্যাঁ, তুমিও খাবে না, ঠিক আছে? আমাদের না খেয়ে থাকতে দেখলে ও নিজেকে আটকাতে পারবে না, তখন নিশ্চয়ই খেয়ে নেবে। হ্যাঁ, ঠিক আছে, অনেক কথা হয়ে গেছে, আমরা গিয়ে বরং দেখি যে মা কি করছে। চল চল, আয়। চলো। দেখো দিদি, দিদিভাই কেমন ঘুমোচ্ছে। আর দেখো, মাও ওখানে দিদিভাইয়ের সামনে দাঁড়িয়ে। নির্লজ্জ মেয়ে কোন মুখে চলে এলো আমাদের বাড়িতে আবার? আমাদের কষ্টের টাকা এর পিছনে খরচ করবো আমরা? ওকে খাওয়াতে যদি তোমাদের এত সমস্যা হয় তো কোনো ব্যাপার নয়, কিছু না কিছু চেষ্টা আমরা ঠিক করে নেব। চেষ্টা করে দেখে আমি নাও। যখন একবার সিদ্ধান্ত নিয়েছি, সেই কাজটা শেষ না করা পর্যন্ত আমি দম নিই না। দেখছো তো তোমরা মাকে, কিভাবে দিদিভাইয়ের মাথায় নিজের হাত বোলাচ্ছে। এমন মনে হচ্ছে যে ভিতর ভিতর মায়ের বুক ফেটে যাচ্ছে নিজের মেয়ের জন্য।